চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন আপনার মত অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আপনারা জানেন যে অনুষ্ঠানটি আমরা রবি থেকে বৃহস্পতিবার প্রতি রাত 10টায় সরাসরি সম্প্রচার করে থাকি। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সাথে স্টুডিওতে এসে যোগ দিয়েছেন বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে দুজন ব্যক্তিত্ব। প্রথমে আছেন রাজিকুজ্জামান রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক। রতন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। একই সাথে আমাদের আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই। ধন্যবাদ। আমরা প্রত্যেকে জানি যে এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন বা প্রতি সপ্তাহের প্রতিদিনগুলোতে গণমাধ্যমের আলোচিত বিষয় বা যে কনটেক্সটগুলো নিয়ে আমরা কথা বলি সেগুলো নিয়ে আলাপ করি। বাংলাদেশের রাজনীতি সংস্কার চলমান যে কার্যক্রমগুলো চলছে সেগুলো নিয়ে যেমন কথা বলবো দুজনই রাজনীতিবিদ, পাশাপাশি আজকে সবচেয়ে বেশি আলোচিত গণমাধ্যমে বা সামগ্রিকভাবে বিশ্বেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন। এবং সঙ্গত কারণেই প্রশ্ন বা কিউরিওসিটি থাকতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে কোনো সিগনিফিকেন্স, প্রভাব বা অন্য কিছু আছে কিনা। আমি রতন ভাই আপনাকে দিয়ে শুরু করি। বিশেষ করে আপনি নিশ্চয়ই তথ্যপত্রগুলো ফলো করেছেন, আপনার কিছু অ্যানালিসিস প্রথমে যদি যোগ করেন। রাজিকুজ্জামান রতন। ধন্যবাদ। চ্যানেল 9কে শুভেচ্ছা এবং তার অগণিত দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাই। বাংলাদেশের জনগণ আসলে খুবই নির্বাচন প্রিয়, রাজনীতিতে আগ্রহী এবং বিশ্ব সম্পর্কে কৌতূহলী একটা দেশের জনগণ। আপনি দেখবেন বাংলাদেশের চায়ের দোকান থেকে একদম ড্রয়িং রুম পর্যন্ত এখানকার প্রতিদিনের আলোচনার মধ্যে কখনো গাজা পরিস্থিতি, কখনো ইউক্রেন পরিস্থিতি, কখনো আমেরিকান ইলেকশন, কখনো ভারতের পরিস্থিতি, কখনো শ্রীলঙ্কায় কি হচ্ছে, কখনো মায়ানমারে কি হচ্ছে, মানে এই আলোচনাগুলো থাকবে। আমাদের হয়তো জীবনের সঙ্গে রাজনীতির এমনভাবে জড়িয়ে আছে যে রাজনৈতিক আলোচনা আমাদের একটা প্রধান অনুষঙ্গ। এ কারণেই হয়তো বা চায়ের দোকানে মাঝে মাঝে লেখা হতো যে এখানে রাজনৈতিক আলোচনা করবেন না, নিষেধ। আমার তো মনে হয় ওটা দেখে আরো বেশি করে। হ্যাঁ, মানে যেহেতু এটা বেশি হতো বলে ওরা নিষেধ করতো। এইবার ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্ররা আবার অনেকে ওখানে কেটে দিয়ে বলছেন যে এখানে রাজনৈতিক আলোচনা জরুরি। আচ্ছা, তার মানে রাজনৈতিক আলোচনাটা আমাদের করতে হবে, বুঝে নিতে হবে গোটা পৃথিবীটা কেমন করে চলছে, বাংলাদেশটা কেমন করে চলছে এবং এই চলমান জীবন, চলমান সমাজ এবং অর্থনীতিতে আমাদের কোনো ভূমিকা আছে কি। আমরা তো এই চলমান সমাজের গতি দ্বারা প্রভাবিত হই, আমরা কি সেই গতিকে কোনোভাবে প্রভাবিত করতে পারি? মানে রাজনীতি দ্বারাই কি শুধু নিয়ন্ত্রিত হব, নাকি আমরাও এমন একটা রাজনীতি গড়ে তুলব যা জনগণের ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে? এই বিতর্কটাও হওয়া দরকার। সেই পরিস্থিতিতে আমরা যদি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দেখি যে আমেরিকার যে নির্বাচনটা হলো তা আমাদের সামনে দুটো জিনিস নিয়ে দাঁড় করিয়ে দিল। একটা হলো আমেরিকার ইতিহাসে এই প্রথম একজন আদালত কর্তৃক অপরাধী চিহ্নিত হওয়ার পরেও তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হচ্ছেন। এটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নাই, সেটা ব্যক্তিগত চরিত্রের স্খলন থেকে শুরু করে জালিয়াতি করা, দাঙ্গা হাঙ্গামা করা, ট্যাক্স ফাঁকি দেওয়া, সব কিছুর অভিযোগে তার বিরুদ্ধে আছে। তাহলে তারপরেও কেন ব্যক্তিগতভাবে এতখানি এই ধরনের চরিত্রের মানুষকেও আমেরিকান জনগণ ভোট দিল? কারণ আমেরিকান জনগণ ব্যক্তির চাইতো রাষ্ট্রীয় পদ্ধতিটা কী হবে সেটা নিয়ে খুবই চিন্তিত। তারা দেখেছেন যে বাইডেন ব্যক্তিগতভাবে সৎ মানুষ, হয়তো তারা মনে করে, তো বাস্তবে ইউক্রেন যুদ্ধের গোটা বোঝা বহন করছে আমেরিকার জনগণ। আচ্ছা, গাজায় যে ধ্বংসলীলা চলছে, যার বিরুদ্ধে হাজার হাজার ছাত্ররা রাস্তায় নেমেছে, 150টার উপরে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে, 50টার উপরে বিশ্ববিদ্যালয়ে তাঁবু খাটিয়ে দিনের পর দিন ছাত্ররা বিক্ষোভ করেছে, 50 জনের উপরে অধ্যাপক তারা জেল খেটেছেন, সেই গাজায় ইসরায়েলি বর্বরতাকে কিন্তু নিন্দা না করে বরঞ্চ ইসরায়েলকে সমর্থন করেছেন বাইডেন। এবং যে কারণে আজকে কমলাও যখন সমর্থন করতে গেলেন তখন একটা ক্ষুব্ধ অপমানিত আমেরিকানরাও কিন্তু বাইডেনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আবার ইউক্রেন যুদ্ধের বোঝা টানতে গিয়ে নিজের দেশের জনগণের বাজেটের অনেক কিছুকে কাটছাট করে ফেলেছেন বাইডেন। ফলে এগুলোর একটা প্রভাব পড়েছে বলেই ট্রাম্প কিন্তু বিজয়ী হয়ে এলেন। এবং ট্রাম্প কয়েকটা কথা বলেছিলেন, তার মধ্যে দেখুন এর মধ্যে কিছু উগ্রতা আছে, আবার কখনো কখনো কিছু কিছু বিষয় আছে যে আমেরিকা এমন একটা দেশ, সে শুধু নিজের দেশের কথা চিন্তা করে তো না, সে গোটা পৃথিবীটাকে কীভাবে নিয়ন্ত্রণ করবে তার ভাবনাটাও ভাবে। সে বলেছে ট্রাম্প বলেছে যে তারা নির্বাচিত হলে আমেরিকায় 20% আমদানি শুল্ক আরোপ করবে। আচ্ছা, আমদানি শুল্ক যদি 20% আরোপ করে তাহলে আমেরিকা হচ্ছে গোটা পৃথিবীর নানা ধরনের পণ্যের কনজিউমার।
যেমন বাংলাদেশের সঙ্গেও আমেরিকার বাণিজ্য হচ্ছে $10 বিলিয়ন, তার মধ্যে প্রায় $8.5 বিলিয়ন আমরা রপ্তানি করি, $1.5 বিলিয়ন আমদানি করি। ফলে আমেরিকা এই ধরনের বিশ্বের নানা দিক থেকে যে পণ্যগুলো আমদানি করে, বিশেষ করে চীন একটা বড় সাপ্লায়ার, তো ওই ক্ষেত্রে সে যদি শুল্ক আরোপ করে তাহলে কি দাঁড়াবে? তখন আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্টরা মনে করছে তাহলে আমেরিকান অর্থনীতিটা হয়তো আর একটু শক্তিশালী হয়ে উঠবে। ট্রাম্প বলেছেন যে গাজা এবং ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে সে দাঁড়াবে। তাহলে তারা হয়তো মনে করেছে যে এই যুদ্ধের কারণে একদিকে গাজায় ইসরায়েলি তাণ্ডবের কারণে আমেরিকার ভাবমূর্তি নষ্ট হয়, আর ইউক্রেনের যুদ্ধের মদদ দিতে গিয়ে অর্থনীতি নষ্ট হয়। সেই জায়গায় ট্রাম্প হয়তো একটা ভূমিকা পালন করবেন। আর একটা হলো যে অভিবাসীর ব্যাপারে ট্রাম্পের একটা কট্টর অবস্থান আছে। তারা মনে করে যে অভিবাসী আসার কারণে আমেরিকান লেবার মার্কেটে তার প্রভাব পড়ে, আমেরিকান শ্রমিকদের হয়তো কাজ বেকারত্ব বেড়ে যায়। আর এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে। আর একটা বিষয় এসছে যেটা খুব বিপজ্জনক, সেটা হলো হোয়াইট সুপ্রিমেসি। এই যে 70% শ্বেতাঙ্গ আর 30% কৃষ্ণাঙ্গ, কৃষ্ণাঙ্গদেরকে নানাভাবে অপমানিত করা, অসম্মানিত করা তো আছেই। ওদের মধ্যে আবার একটা ভয় আছে কৃষ্ণাঙ্গরাই কি আবার পাওয়ারে চলে আসবে। এই কারণে এমন একটা প্রবণতা ওখানে আছে যে কৃষ্ণাঙ্গদের প্রতি এক ধরনের হ্যাট্রেড ডেভেলপ করানোর রেসিয়াল মেন্টাল মেকআপও কিন্তু সেখানে আছে। সেইটাকেও কিন্তু ট্রাম্প কিছুটা উস্কে দিয়েছে। ফলে এর সম্মিলিত ইফেক্ট হিসেবেই হয়তো ফলাফলের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ রতন ভাই, আপনি শুরু করলেন। আজিজুল বারী হেলাল ভাই, আপনার কাছে আসি, বিশেষ করে আপনি রাজনীতির অঙ্গনের মানুষ, বাংলাদেশের বর্তমান চলমান রাজনৈতিক কন্টেস্টটা আপনার জানা আছে এবং বিভিন্ন সংস্কার উদ্যোগ যেমন চলছে, মাঝখানে এই আমেরিকান নির্বাচনটির একটি প্রভাব কতটুকু বলে মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ। দেখেন, আমেরিকা হলো বিশ্বের পরাশক্তি, সুপ্রিম পাওয়ার বলতে পারেন, যে বিশ্বের শক্তিগুলোদের মধ্যে পরাশক্তি সম একটি পাওয়ার। সেই দেশের নির্বাচনের ঢেউ সারা পৃথিবীতেই পড়বে। আমি তার যে রাজনৈতিক অভিমুখ বা রাজনৈতিক অভিঘাত বাংলাদেশে কতটা পড়বে সেটা আমি বলছি। তার আগে রতন ভাই যেটা বললেন যে বাংলাদেশের মানুষ একটু হুজুগ প্রিয়, বিভিন্ন দেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি নিয়ে আমাদের দেশের চায়ের দোকান থেকে একদম বঙ্গভবন পর্যন্ত এই কথাবার্তা হয়। এই জন্য আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত প্রধান বিচারপতি, যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, হাবিবুর রহমানের একটা বই আমি পড়েছিলাম, হুজ্জতে বাঙালি। আচ্ছা, যে বাঙালি খুব হুজুগ প্রিয়। আমাদের দেশে বিশ্বকাপের যখন ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, তখন কিন্তু আমরা এত মাতামাতি করে, দেখা যাচ্ছে আমাদের কিন্তু টিম সেখানে পার্টিসিপেট করছে না, তারপরেও করি। অর্থাৎ রতন ভাইয়ের বক্তব্য রাইটলি বলছে যে বাংলাদেশ খুব হুজুগ প্রিয় জাতি, যে কোনো বিষয় নিয়ে আমরা অনেক আনন্দ ফুর্তি করি। এটা ন্যাশনাল পাস টাইমে বলতে পারেন এটাকে, ন্যাশনাল পাস টাইমে বলতে পারেন এটাকে। যেহেতু আমাদের এখানে কর্মসংস্থানের অভাব আছে, কর্মহীন মানুষ, তাছাড়া আমাদের দেশের মানুষের চিন্তা এবং চেতনার জগৎ অনেক প্রসারিত, চিন্তার জগতে, কিন্তু আমরা অর্থনৈতিক দুরবস্থার কারণে আমাদের চিন্তাগুলি ইমপ্লিমেন্টেশন করতে পারি না। বিধায় আজকে আমরা বিশ্বের উন্নত জাতি বা বিশ্বের উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হতে পারিনি, সেটা আরেকটি আলোচনা। এখন পলিটিক্যাল যে ইম্প্যাক্ট বাংলাদেশে কতটা, দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ফরেন পলিসি আছে। প্রথমে আমি ট্রাম্পের যে নির্বাচনের জয়ের দ্বার প্রান্তে, যদিও তিনি জিতছেন, কিন্তু আমি দ্বার প্রান্তে বলছি যেহেতু টোটাল রেজাল্ট অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, জয়ের দ্বার প্রান্তে। এই জন্য আমি প্রথমেই আমার দল এবং আমার নিজের পক্ষ থেকে ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি এবং এই রিপাবলিকান পার্টির যে বিজয়কে আমরা অভিনন্দন জানাচ্ছি। এখন এর ইম্প্যাক্ট বাংলাদেশে কি পড়বে, আমেরিকান যে ফরেন পলিসি আছে, আমেরিকান যে নীতি আছে আপনার ফরেন পলিসি, সেটা আমার কাছে মনে হয় যে একটা পোশাক, একটা নীতির একটা পোশাক, একটা পোশাকটা জাস্ট ট্রাম্প এখন যে পড়বে, যে এই পোশাকটা এতদিন বাইডেন পরেছিল, ব্যক্তির কারণে যে আপনার আমেরিকান পলিসির মেজর চেঞ্জ হবে এরকম কোনো ইতিহাস জানা নেই। আপনি দেখেন যে ট্রাম্পের যুগে কিন্তু বিশ্বে হানাহানি, যুদ্ধ, মারামারি, রক্তক্ষয় কম হয়েছে। একমাত্র আমি দেখলাম ইরানের কাসেম সোলাইমানিকে হত্যার ব্যাপারে দায়ী করা হয় আমেরিকাকে। আচ্ছা, ওইটা ছাড়া ট্রাম্পের যুগে কিন্তু কোনো দেশ, যেমন উত্তর কোরিয়া 4 বছর রান করেছিল, উত্তর কোরিয়ার সাথে সে কিন্তু সমঝোতা করেছিল। আজকে তালিবানদের যে আফগানিস্তান থেকে নিয়ে আসলো
শেষ পর্যন্ত বাইডেন সরকারের আমল হচ্ছে, এটা কিন্তু ট্রাম্প চুক্তিটা করেছিল। তো ট্রাম্পের সময় যুদ্ধ হচ্ছে বন্ধ করতে চেয়েছে, তাই না? আর ভাই যেটা বললেন হোয়াইট সুপ্রিমেসি, এটা কিন্তু সত্য কথা যে আমাদের ওইখানে যারা ইমিগ্রেন্ট আছে, প্রবাসী, শুধু বাংলাদেশের অন্যান্য, তাদের একটা সমস্যা এটা। কিন্তু এবার দেখলাম ইমিগ্রেন্টরাও নাকি তাকে ভোট দিয়েছে, এবার যেটা দেখলাম, এইটার কারণ কি আমি জানি না। আর একটা জিনিস দেখলাম যে আমেরিকায় যত চিন্তা চেতনার জগতে তারা উন্নত হোক না কেন, যতই প্রগতির কথা বলুক না কেন, আমার মনে হয় নারী নেতৃত্ব তাদের কাছে কেমন যেন একটু মানে খটকা লাগে, কোনো একটা সমস্যা। যদি সেটি হয় তাহলে কি ডেমোক্র্যাটরা, হিলারি ক্লিনটনও হারলো, তাহলে কি একটা সাপ্লিমেন্ট করে, তাহলে কি ডেমোক্র্যাটরা প্রার্থী নির্বাচনে ভুল করেছিল? না না, প্রার্থী নির্বাচনে ওটা ওদের প্রার্থী নির্বাচনে ভুল হয়নি। জিতছে রিপাবলিকানরা, জিতছে ট্রাম্প। তা আমার মনে হয় আমেরিকান ভোটাররাও একটু হুজুকে, একটু হুজ্জতে টাইপের আমার কাছে মনে হলো যে দুইবার সুযোগ পেল একজন নারীকে নির্বাচিত করা, যে প্রগতির কথা, যে আধুনিকতার কথা তারা বলে, যে নারী নেতৃত্বের কথা বলে, সব জায়গায় নারী নেতৃত্বকে, নারীর ক্ষমতায়নের কথা বলে, নারীবাদী যে কথাটা, এই যে ফেমিনিজম যেটাকে বলে, সেইটার আন্দোলন সেখান থেকে শুরু হয়েছে। কিন্তু দুইজন নারী আমি দেখলাম প্রেসিডেন্ট হওয়া থেকে বাদ হলো। কমলা হ্যারিসের ভোট কম পাওয়ার কাছে এই নারীকে নেতৃত্ব হিসেবে না দেখার কোনো কারণ আছে কিনা, এটাও কিন্তু একটা অ্যানালাইসিস হতে পারে। সুতরাং আমি মনে করি যে ট্রাম্প যে তার ফলে এইখানে যে দক্ষিণ এশিয়ায় যে মানে এশিয়া যে আইপিএস নীতি, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, তারপরে অন্য অন্য যে আঞ্চলিক আমাদের বাংলাদেশের উপরে বা এশিয়া অন্য অন্য অঞ্চলের উপরে যে স্ট্র্যাটেজি, এটা আপনার যে তাদের যে স্ট্র্যাটেজি আছে সেটা থাকবে, মেজর কোনো চেঞ্জ মনে হবে না। আর আজকে দেখলাম যে আমাদের বিরোধী শিবির থেকে, অর্থাৎ পরাজিত শক্তি যারা বাংলাদেশের পরাজিত শক্তি, মাফিয়া শক্তি, পালিয়ে যাওয়া শক্তি, তারা দেখলাম খুব ফেসবুকে সরব হয়ে উঠেছে। এই ট্রেন্ডটা এটার কারণ হলো যে শোনেন, এই পরাজিত শক্তি, মাফিয়া শক্তিরা কখনো দেশীয় রাজনৈতিক দল হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেনি। কারণ কি জানেন, একটা পরাধীনতার যুগে তাদের জন্ম। বাংলাদেশ যখন পরাধীন ছিল, পাকিস্তানের কাছে পরাধীন ছিল, তখন তাদের জন্ম। পরাধীনতার যুগে জন্ম নেওয়া কোনো রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলে না, একটা আন্দোলন হিসেবে তারা গড়ে তোলে। এই থিসিসটা আমাদের প্রফেসর ডক্টর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রাজ্জাক, ডক্টর না, উনি পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া, এই কথাটা তিনি বলেছিলেন যে পরাধীনতার দেশে কখনো কোনো রাজনৈতিক দল একটা আন্দোলনী ভূমিকা তৈরি করতে পারে, কিন্তু স্বাধীনপ্রাপ্ত দেশে একটা রাজনৈতিক দল হয়ে ওঠে। তা আওয়ামী লীগ, এটা একটা বড় অ্যানালাইসিস। সেই অর্থে কংগ্রেসও কিন্তু রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি, এটা একটা আলোচনা। সেই অর্থে আওয়ামী লীগ, আপনার ওদের একটা ট্রেন্ড হলো দেখবেন যে দিল্লিতে যদি বৃষ্টি হয়, বাংলাদেশ থেকে ছাতা ধরে তারা সবসময়, মানে আন্তর্জাতিক কোনো শক্তির কাছে নিজেকে মাথা নত করা, যেমন অন্য কোনো শক্তির কাছে, জাতীয়তাবাদী শক্তির বাইরের যে শক্তিগুলো আছে তাদের কাজই হলো সাম্রাজ্যবাদী বা আধিপত্যবাদী কোনো শক্তির কাছে নিজেকে মাথা নত করা। আপনার দিল্লির কাছে যেভাবে মাথা নত করে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের একই পদ্ধতিতে তারা এখন চিন্তা করছে যে আমেরিকার যেহেতু ডেমোক্রেটদের যুগে তার বিদায় হয়েছে, রিপাবলিকান যুগে মনে হয় পরিবর্তন হতে পারে। এইটা একটা মূর্খের স্বর্গে বসবাস করার মতো, যে আমেরিকান ফরেন পলিসি, তো আমি বললাম যে একটা পোশাকের মতো, এই পোশাকটা জাস্ট আগে বাইডেন পরেছিল, এখন ট্রাম্প মহোদয় পরবেন। সুতরাং ব্যাপক কোনো পরিবর্তন হবে না। আর আমাদের এখানে যারা ক্ষমতায় রয়েছে, যে গণ অভ্যুত্থানের ফলে যে সরকার বা অন্য অন্য যে সরকার, সেই সরকারের সাথে কি, সেই দলের সাথে, সেই সরকারের সাথে আজকে আমেরিকার নির্বাচনে কি আমাদের কেউ মর্মাহত? সবাই তো আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং এখানে উল্লেখ করতেই হয় যে বর্তমান তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্টের সাথেও আমেরিকার বিভিন্ন গোষ্ঠীর ভালো সম্পর্ক আছে, এটি শুধু একটি দলের সাথে নয়। জি, সুতরাং এইটা নিয়ে হুজুক করা বা হুজ্জতে করা মানে এটা বোকার স্বর্গে বসবাস করা, মানে ডুবন্ত অবস্থায় খড়কুটো ধরে বেঁচে থাকার শামিল, আর কিছুই না। ওকে,
আমরা একটু আলোচনা কন্টিনিউ করি, বিশেষ করে রতন ভাই, এই যে আলোচনা যেটা আসলো যে আমেরিকার যে ফরেন পলিসি, তারপরে আমরা জানি যে স্টেট ডিপার্টমেন্ট কিংবা পেন্টাগন কিংবা তাদের যে উন্নয়ন সহযোগিতা বিভিন্ন প্রজেক্ট, এগুলো একটা লং টার্ম ইনিশিয়েটিভ বলে দেখা যায়। সম্প্রতি আমরা এমনও দেখলাম যে আমেরিকান বিভিন্ন ইনিশিয়েটিভ বাংলাদেশেও এরকম যুব সমাজকে নিয়ে, পরিবেশ নিয়ে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে প্রজেক্ট ডিজাইন করছে। তো তাতে করে ট্রাম্প আসলেই যে সেগুলো বন্ধ হয়ে যাবে বা নতুন কোনো দলকে তারা ওয়েলকাম করবে, এমন ধরনের কোনো তথ্যপত্র কি আপনি মনে করেন? হ্যাঁ, এর আগেও এটা বলেছিলাম যে আমেরিকান নির্বাচনে ব্যক্তি একটা ভূমিকা পালন করে, কিন্তু ব্যক্তি সব কিছুকে নিয়ন্ত্রণ করে না। তা যদি হতো, আমরা দেখেছিলাম যে ক্লিন্টনের নামেও অনেক অভিযোগ ছিল, তারপরে তো ক্লিন্টন নির্বাচিত হয়েছিলেন। তো ফলে তারা দেখতে চায় যে পলিসিটা কী হবে। এখন স্টেট পলিসি এবং তাদের ন্যাশনাল পলিসি, স্টেট পলিসির মধ্যে স্টেট টু স্টেট রিলেশনগুলো কী হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তারা এখানে দেখতে চেয়েছে যে, যেটা হেলাল ভাই একটু উল্লেখ করেছেন, যে ট্রাম্পের সময় কিন্তু আন্তর্জাতিক যুদ্ধ ছিল কম, আর বাইডেনের সময় আন্তর্জাতিকভাবে আমেরিকা যুদ্ধে জড়িয়েছে অনেক বেশি। এটা একটা বিষয়। কিন্তু খেয়াল রাখতে হবে যে আমেরিকার রাজনীতিতে সাধারণত প্রভাব বিস্তার করে দুটা অর্থনৈতিক গোষ্ঠী। একটা হচ্ছে যুদ্ধবাজ গোষ্ঠী, যারা যুদ্ধ বিমান তৈরি করে, ট্যাঙ্ক তৈরি করে, যুদ্ধাস্ত্র বিক্রি করে, তাদের একটা আছে। তারা হচ্ছে একটা ট্যাঙ্ক বিক্রি করে তারা হয়তো 10,000 আইফোন বিক্রির চাইতে বেশি লাভ করে ফেলে। আর আরেকটা হচ্ছে এই কনজিউমারি গুডস এবং তেলের গোষ্ঠী, আর একটা হচ্ছে অস্ত্র ব্যবসায়ী। এই দুইটা লবির মধ্যে কিন্তু খুবই টানাপোড়েন চলে এবং এই দুইটাই কিন্তু ভাগ হয়ে যায় ওই ডেমোক্রেট আর রিপাবলিকানের মধ্যে। আমেরিকাতে এই প্রভাবটা আছে। 2 নম্বর হচ্ছে আমেরিকা তো চায় এই গোটা বিশ্বব্যাপী তার একটা প্রভাব বলয়টা বজায় রাখতে। প্রভাব বলয় বজায় রাখতে গোটা পৃথিবীতে তো তার প্রায় 1000-এর উপরে ঘাঁটি আছে এবং তারা দেখতে চাইবে তাদের ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক ক্ষেত্রে কোন কোন জায়গায় তারা বাধাপ্রাপ্ত হয় এবং কোন কোন জায়গায় তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশকে নিয়ে আমেরিকা একটা ভালো ভাবনা আছে, সেটা হলো যে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানটা। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানটির দিকে একদিকে যেমন ধরুন বাংলাদেশের পাশে ভারত, আর একটু এই পাশে হচ্ছে চীন। দুইটাই হচ্ছে মার্কেটের দিক থেকে গোটা দুনিয়াতে খুব বড় মার্কেট, 130 কোটি মানুষের এবং 140 কোটি মানুষের একটা মার্কেট। এটা হলো এক। কৌশলগত প্রযুক্তিগত দিক থেকেও দুটো দেশই কিন্তু ডেভেলপ, এবং চীন হচ্ছে এক্ষেত্রে টেকনোলজিক্যালিও অনেক অ্যাডভান্স, এবং আমেরিকার অনেক মানে গুডস যেগুলো তারা তৈরি করে তার প্রাইমারি গুডস সাপ্লাই দেয় কিন্তু আবার চীন। এবং চীন এগুলো করতে গিয়ে সে একটা পাওয়ার হাংরি কান্ট্রিতে পড়েছে। পাওয়ার বলতে আমি ফুয়েল পাওয়ারের কথা বলছি। সে কারণে সে মায়ানমারকে তার একটা নিয়ন্ত্রণে রাখতে চায়, যাতে সে সস্তায় জ্বালানি পায়, সহজে জ্বালানি পায়। এটাকে কেন্দ্র করে ভূ রাজনৈতিক বলয় চীনও একটা তৈরি করতে চায়। এবং সেক্ষেত্রে কি চায়না এন্ড বার্মার জন্যই বাংলাদেশের সিগনিফিকেন্সটা কিছুটা আছে এই ক্ষেত্রে? চায়না বার্মা এটা যেমন গুরুত্বপূর্ণ, ভারতও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরুন ভারতের চারপাশের দেশগুলো যদি দেখি, ভারতের পাশে নেপাল, ভারতের পাশে আর এক পাশে হচ্ছে শ্রীলঙ্কা, একটু সামনে গেলে মালদ্বীপ, একদম গায়ে লাগানো অবস্থা পাকিস্তান, বাংলাদেশ, আর পাশেই হচ্ছে আবার চীন। সব মিলে এবং একটু সামান্য একটু যোগাযোগ আছে আফগানিস্তানের সঙ্গে। ফলে ভারত কিন্তু এই অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতির জন্য ভারত যেমন গুরুত্বপূর্ণ, আবার ভারত এবং বার্মা সেই বিবেচনায় বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশও আবার খুব গুরুত্বপূর্ণ। ফলে এগুলো আমেরিকার একটা নজরে থাকবে। 2 নম্বর হচ্ছে যে যেহেতু মায়ানমারে তারা বাংলাদেশের সমুদ্র সীমায় তারা গ্যাসের সন্ধান পেয়েছে এবং গ্যাস উত্তোলন করছে, বাংলাদেশও সমুদ্র সীমায় 12টা গ্যাস ক্ষেত্র আছে, সেগুলো নেওয়ার চেষ্টা করছে আমেরিকান কোম্পানি। আমেরিকার কাছে এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ফলে আমাদের এখানে অনেকে যদি খুব উল্লসিত হয় যে আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার পলিসি পরিবর্তন হয়ে যাবে, এটা বোধহয় ঠিক নয়। কারণ আমরা একসময় যখন 90-এর ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলাম, তখন এরশাদকে তো সর্বান্তকরণে সমর্থন করেছিল আমেরিকানরা। আচ্ছা, এরশাদ যখন ক্ষমতা থেকে চলে গেল অভ্যুত্থানের মধ্যে দিয়ে, ক্ষমতা হলো বিএনপি, তাকেও তো তারা ওয়েলকাম করেছে। আপনার কাছে একটু আসি, বিশেষ করে আমরা শুরুতে এক ধরনের আমেরিকার নির্বাচনের একটা ওভারভিউ নিয়ে কথা বললাম। বাংলাদেশ কনটেক্সটে ফিরে আসলে আমরা জানি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে যেমন আলাপ আলোচনা ডায়ালগ করছে, একই সাথে বেশ কয়েকটা কমিশন গঠিত হয়েছে যারা আগামী 3 মাস বা ডিসেম্বরের মধ্যে বা আরও 1-2 মাসের মধ্যে বিভিন্ন সংস্কার প্রস্তাব দেবেন বলে আমরা শুনছি। আপনাদের দলের সাথেও আলাপ আলোচনা চলছে। এই যখন চলমান, তখন ঘুরে ফিরে গণমাধ্যমে একটি আলোচনা, সংস্কার আগে না নির্বাচন আগে, বা কতদূর সংস্কার, আপনি এই প্রসঙ্গে কী বলবেন? আমার প্রথম বক্তব্য হলো যে আমরা এই ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থান কেন করেছিলাম? সংস্কার জন্য করেছিলাম। হ্যাঁ, এটা একটা অনুষঙ্গ ছিল, কিন্তু আমাদের মূল লক্ষ্য কী ছিল? যে এই ফ্যাসিবাদের পতন
এবং মানুষ যে ভোটের অধিকার ফিরে পাচ্ছে না, যে রাইট টু ভোট অ্যান্ড রাইট টু চুজ দেয়ার লিডার বাই ভোটিং, এইটা ছিল না। গণতন্ত্র রিস্টাবলিশ করা, এটাই তো আমাদের মূল লক্ষ্য ছিল। এখন আপনি যে সংস্কারের কথা বলছেন, আমরা তো বিএনপি রাজনৈতিক দলভাবে এই সংস্কার প্রস্তাব আজ থেকে 2 বছর আগে দিয়েছি, 31 দফা সংস্কার প্রস্তাব, তাই না? আবার আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2014 কি 15 সালে, আমার ডেটটা খেয়াল নেই সালটা, তিনি ভিশন 2020 একটা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, তাই না? অতএব বাংলাদেশে যে বিভিন্ন অচলায়তন আছে সেগুলো থেকে বের হওয়ার জন্য সংস্কার প্রস্তাব আমরা আগেই দিয়েছি। এবং আপনি দেখবেন গতকালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেছে যে সংবিধান কাটাছেঁড়া করে সংবিধানের কিছু লাইন পরিবর্তন করলেই কিন্তু আপনার সংস্কার হয় না, করা যাবে না। এমন সংস্কার করতে হবে যেই সংস্কারে মানুষ বেনিফিটেড হবে, মানুষ উপকৃত হবে। আপনি সংবিধানের কিছু ওই যে কাজীর গরু কেতাবে আছে, গোয়ালের নেই, এরকম সংস্কার তো জনগণ চায় না। আর আপনি যদি সংস্কার করতে চান, আমি এই আলোচনাটা বহু টেলিভিশনে বলেছি, যেই সংস্কার প্রস্তাবগুলো এই যে সংস্কার কমিশন দিবে, এর অ্যাপ্রুভাল কে দিবে? আপনি এটা বলেন। অ্যাপ্রুভাল রাজনৈতিক সরকার, যে দল ক্ষমতায় আসবে, তারা যদি দিবে, তার বাস্তবায়নটা রাজনৈতিক দলগুলো করবে। বাস্তবায়ন তো রাজনৈতিক দল করবে। এখন যদি মনে করা যে এই সরকারই বাস্তবায়ন করতে চায়, এটা কিন্তু একটা কোশ্চেন, এইটা আমি একটা নোক্তা দিয়ে রাখলাম। এখন আমার বক্তব্য যে ওনারা যে সংস্কার প্রস্তাবগুলো যে দিবে, সেটা অ্যাপ্রুভাল দিবে কে? অ্যাপ্রুভাল যে রাজনৈতিক দলগুলো দিবে, তার গ্যারান্টি কি? আমরা ভোটে জিতলাম, যেটা আমরা এই কমিশনের সংস্কার প্রস্তাবগুলো মানব, এর গ্যারান্টি কি? অর্থাৎ এগুলো মিসম্যাচ একটা, আমার কাছে কেমন যেন একটা ইলুশন বা মানে সুপারফিশিয়াল কথাবার্তা মনে হয় যে সংস্কার প্রস্তাব দিবেন, কে বাস্তবায়ন করবে, কে অ্যাপ্রুভ করবে? একটা তথ্যটি যোগ করি, যেমন আমাদের এই মঞ্চেই যারা এসেছেন এর আগে, অনেকেই সংস্কার কমিটির মেম্বারও ছিলেন, তারা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর কাছে তারা লিখিত প্রস্তাব চেয়েছে, সবগুলো জমা হলে সেগুলো নিয়ে তারা একটা খসড়া জিনিস প্রস্তুত করবেন, যে কতটুকু ডুয়েবল আগামী নির্বাচনের আগে। তাইলে সেটা তো আপনার কত দিনের ব্যাপার। এই জন্য বিএনপি বারবার বলছে যে আপনারা কি করতে চাচ্ছেন, একটা পরিষ্কার পরিষ্কার রোডম্যাপ দেন, দিচ্ছে না। তাহলে কি আমরা ধরে নেব যে এই সরকার কেন রোডম্যাপ দিচ্ছে না, কেন জনগণকে জানাতে চাচ্ছে না তারা কি করতে চাচ্ছে, তাই না? আমি তো এর আগেও অনেক টেলিভিশনে বলেছি যে আপনারা যে সংবিধান পুনর্লেখন করবেন বা সংবিধান সংস্কার করবেন বলছেন, তাহলে আপনি কেন এই সংবিধান ছুঁয়ে শপথ নিলেন? আপনি এই সংবিধানের অধীনে শপথ নিচ্ছেন না বঙ্গভবনে, তাহলে আপনি সংবিধান ছুঁয়ে শপথ নিয়ে এখন আবার সেই শপথ ভঙ্গ করছেন কেন? যে সংবিধান সংস্কার করছেন, সংবিধান পুনর্লেখন, দুইটার যেটাই করেন, তা তো আমি দেখলাম সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। তার মানে মূল আলোচনার জায়গাটা পুনর্লিখন না সংশোধন, সেইটা তো আমার মনে হয় আলোচনায় এখন আসা উচিত না। কারণ যে আপনি তো এই সংবিধানকে রক্ষা করবেন এই মর্মে শপথ নিয়েছেন, যে 14 জন উপদেষ্টা ইনক্লুডিং আপনার চিফ অ্যাডভাইজার, তিনিও তো এই সংবিধানকে সংরক্ষণ করবেন বা রক্ষা করবেন এই শর্ত নিয়েই তো শপথ করছে। তিনি শপথ নেওয়ার পর শপথ ভঙ্গ করছেন কেন? শপথ নেওয়ার পর শপথ ভঙ্গ করছেন। সুতরাং জনগণের যে অভিপ্রায়, জনগণের যে প্রত্যাশা, যে একটি গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মিত করে গণতান্ত্রিক উপায়ে আপনি ক্ষমতা জনপ্রতিনিধিদের কাছে দেন। আপনি অযথা আপনি টাইমকে এক্সপ্যান্ড করছেন, 2 মাসের উপরে চলে গেল, আপনি এখনো কোনো কিছু পরিষ্কার করতে পারলেন না। এই জায়গাতে হেলাল ভাই আমি একটু মতামত নেই, ধন্যবাদ। আপনি কিছু প্রশ্নপত্র তথ্য তুলেছেন যে প্রায় সংস্কার কমিশনের মধ্যে সংবিধান সংস্কার নিয়ে বেশি আলাপ হয়। অথবা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যেটি পুনর্লিখন হবে না সংস্কার হবে, কতদিনের মধ্যে হবে, কিংবা নির্বাচনের আগে আমরা কতটুকু সময় পাবো, কি মনে হয় আপনার কাছে? এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে সরকার ক্ষমতায় আছে, একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসছে, এর পেছনে জনগণের আকাঙ্ক্ষা আছে, কিন্তু তার তো আইনগত একটা সম্মতি লাগবে। তা আইনগতভাবে এটাকে যদি জাস্টিফাই করতে হয়, আইনগতভাবে যুক্তিসঙ্গত যদি করতে হয়,
এটা আন্দোলনের মাধ্যমে যুক্তিসঙ্গত হয়েছে, কিন্তু আইনগতভাবে যুক্তিসঙ্গত করতে গেলে তাকে তো সংবিধানটা সংশোধন করতেই হবে, কারণ সংবিধানের পপুলার ডিমান্ড দিয়ে সব করে ফেলা যাবে না। সংবিধানের 7 ক এবং খতে আছে যে নির্বাচন অথবা এই ধরনের পদ্ধতি ছাড়া যদি অন্য কোনো উপায়ে কেউ রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে তাদের সর্বোচ্চ শাস্তি হবে। তাহলে সংবিধানের সংবিধানের 7 ক এবং খ এই দুটো ধারা যদি না পরিবর্তন করা হয় এবং পরবর্তী সংসদে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কর্মকাণ্ডকে আইনগত বৈধতা দেওয়া না হয়, তাহলে তারা তো সাংবিধানিকভাবে অবৈধ জায়গা থেকে যাবেন। ফলে সংবিধান সংশোধন করাটা ইট ইজ এ মাস্ট, করতেই হবে। এখন প্রশ্ন হয়েছে, হঠাৎ করে একটা কথা এলো সংবিধানকে পুনর্লিখন করতে হবে। পুনর্লিখন করতে গেলে তখন প্রশ্ন হলো কী লিখবেন আপনারা নতুন করে? সংবিধান একটা চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে সংশোধিত হচ্ছে, ইতিমধ্যে 17টা সংশোধনী হয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে সংবিধানের গণতান্ত্রিক চরিত্র কি উন্নত হয়েছে? মানুষের গণতান্ত্রিক অধিকার কি সম্প্রসারিত হয়েছে, না শাসক গোষ্ঠীর ইচ্ছার প্রতিফলন হয়েছে? সংবিধান হওয়ার কথা ছিল জনগণের ইচ্ছার প্রতিফলন, এখন হয়ে যাচ্ছে শাসকদের ইচ্ছার প্রতিফলন। সেগুলো তো হয়েছে। তারপরে তো 17টা সংশোধনী হয়েছে সংবিধানে। হয়তো আরেকটা তো ইনএভিটেবল, এটা তো লাগবেই, কারণ এই সরকারকে আইনগত স্বীকৃতি দেওয়ার জন্য। আপনারা সেইটুকু করেন। আর যে নির্বাচনের জন্য এত লড়াই, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হয় না বলে তো একটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলা হয়েছিল। সংবিধান থেকে যেটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল সেটাকে নতুন করে এখানে ইনসার্ট করে। আর একটা বিষয় খুব বিতর্কের মধ্যে এসেছিল যে সমস্ত ক্ষমতা যদি এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয় তাহলে কি স্বেচ্ছাচারের জমি তৈরি হয়? 2 মেয়াদের পরে থাকা ঠিক কিনা? এটা হলো 1 মেয়াদ। 2 নম্বর, সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে যদি কেন্দ্রীভূত হয় তাহলে কি স্বেচ্ছাচারের জমি তৈরি হয়? এই প্রশ্নটা এসেছিল। ফলে ভবিষ্যতে যেন আর কেউ স্বেচ্ছাচার বা স্বৈরাচার বা ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারেন, তার কোনো চেক অ্যান্ড ব্যালেন্স কি সংবিধানে রাখা যায়? এই আলোচনাগুলো এসেছিল। এই জন্য আমরা বলেছিলাম যে যেটুকু সংশোধনী করলে আমরা বর্তমান ব্যবস্থাটাকে কন্টিনিউয়েশন অফ দ্য কনস্টিটিউশন এটা করতে পারি, কন্টিনিউয়েশন অফ দ্য কনস্টিটিউশন এটার জন্য যেটুকু দরকার, নির্বাচনী ব্যবস্থাটাকে জনগণের কাছে গ্রহণযোগ্য করবার জন্য যেটুকু সংশোধনী দরকার, আর ভবিষ্যতে ফ্যাসিস্ট সরকারের আগমন প্রতিরোধ করার জন্য যেটুকু দরকার, এর বাইরে আসলে হাত দেওয়ার কোনো দরকার নেই। কারণ এই সংবিধান এটা জনগণের ইচ্ছার প্রতিফলন হিসাবে গড়ে উঠেছিল। 71-এর চাইতে বড় কোনো ঘটনা এখনও ঘটেনি। ফলে স্বাধীনতার পরে যে সংবিধান পেয়েছি, এর পরবর্তীতে আমরা সেই সংবিধান আমাদের যুগোপযোগী করছি, আমাদের প্রয়োজনে কখনো কখনো আরও নতুন নতুন কিছু এখানে যুক্ত করতে পারি, সেটা চলমান থাকবে। এই জায়গায় আমরা মনে করি একটু বিবেচনা করা দরকার। আর বাকি যে সংস্কারগুলো সেগুলো হচ্ছে যেমন বিচার বিভাগের সংস্কারের কথা, ইলেকশন সিস্টেমের সংস্কারের কথা যদি বলি, আমরা প্রশাসন এবং পুলিশের সংস্কারটা যে কত গুরুত্বপূর্ণ, গত 15 বছরে এটা জনগণের কাছে দৃশ্যমান হয়েছে যে জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত প্রশাসন এবং পুলিশ কিভাবে দলীয় বাহিনীতে রূপান্তরিত হয়ে জনগণের কণ্ঠরুদ্ধ করে, এইটা যেন না হতে পারে। তাহলে তারা যেন প্রজাতন্ত্রের কর্মচারী বলিয়া বিবেচিত হন, তারা দলীয় কর্মচারী নন, কিংবা আমরা যেটা বলি সরকারি কর্মচারী সেটাও নন, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। এই জায়গায় আনার ক্ষেত্রে কি ব্যবস্থাটা করা যায়? আর একটা বিষয় যেটা হলো, আমাদের সংবিধানে অনেক কিছু লেখা আছে যেগুলো আমরা মানি না, আর অনেক কিছু লেখা নেই সেগুলো আমরা করি। সংবিধানে তো লেখা আছে যে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না, তা সেটা তো ঠিকই কেউ মানে না। আর সংবিধানে কি বলা আছে আয়নাঘরে নিয়ে গিয়ে কাউকে নির্যাতন করা যাবে? মৌলিক অধিকার ভাগে মানুষের মৌলিক অধিকারের যে সংরক্ষণ যেটা করা আছে, তার বিপরীতে যে আয়নাঘর বলি, গুম করা বলি, এগুলো কি সংবিধান সম্মত? তারপরে যে সংবিধানে লেখা নেই সেগুলো তো হয়েছে। ফলে ভবিষ্যতে কেউ যেন অগণতান্ত্রিক কোনো আচরণ করে পার পেতে না পারেন, তার জন্য আমাদের আইনের কি কি সংস্কার দরকার সেটা আমরা হয়তো করব। কিন্তু এমন কোনো কাজের হাত দেওয়া ঠিক হবে না যদি বলি যে সমস্ত সংস্কার শেষ হওয়ার পরে আমাদের নির্বাচন হবে, তাহলে মনে হবে যে একটা অন্তহীন পথে আমরা যাত্রা শুরু করলাম। এই জায়গাতেই হেলাল ভাই আবারও ফিরে আসি। ধন্যবাদ রতন ভাই। বিশেষ করে হেলাল ভাই, এই যে সংস্কার কমিশনগুলির মধ্যে বিশেষ করে টোটাল নির্বাচন ব্যবস্থাটিকে ভেঙে ফেলা হয়েছিল, পুলিশ প্রশাসন, এইগুলো যদি ড্রাস্টিক্যালি চেঞ্জ না করা হয় আবারও এই জিনিস রিপিট হতে পারে, এই কথাটা ঘুরে ফিরে আসছে বারবার। আমার বক্তব্য হলো যে দেখেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, একটা ধাবমান প্রক্রিয়া, একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে আমি যেটা সংস্কার প্রস্তাব দিলাম, 10 দিন পরে বা 20 দিন পরে সেই তার উপযোগিতা
বা সেই ভ্যালিডিটি থাকবে কিনা আচ্ছা, আবার সংস্কার করার প্রয়োজন হতে পারে, তাই না? আজকে যে জিনিসটা ভাল লাগছে, জনগণের জন্য উপযোগী মনে হচ্ছে, 20 দিন পরে সেই উপযোগিতা নাও থাকতে পারে। অতএব সংস্কার প্রস্তাব একটা ধারাবাহিক প্রক্রিয়া। যারা আজকে, আমি নির্দ্বিধায় বলতে চাই, সংস্কার করার নামে এবং এই যে দীর্ঘসূত্রিতা করছেন, যে সংস্কার প্রস্তাব দিবেন সেটার ইমপ্লিমেন্টেশনও করবেন, আর সেই সংস্কার প্রস্তাব এখন আপনার যে 6টা কমিশন করা হয়েছে, তাছাড়া আরও কয়েকটা কমিশন করা হয়েছে, সংবিধান লেখন পুনর্লেখন করে এই যে দীর্ঘসূত্রিতা করতে চান, তারা কি প্রকারান্তরে ক্ষমতায় দীর্ঘদিন থাকার লোভ বা কোনো লালসা মনোবাঞ্ছা মনে ধারণ করেন? ক্ষমতায় থাকার এত লোভ কেন? ক্ষমতায় থাকার এত লোভ কেন? আপনি এসছেন কেয়ারটেকার সরকার হিসাবে, দ্যাট মিনস অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। আপনি এই মাফিয়া সরকারের পতনের পরে গণ অভ্যুত্থানের ফলে যে সরকার, সেই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, রাজিকুজ্জামান রতন ভাই যেটা বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচন, কালকে আমি রতন ভাইয়ের একটা টক শো দেখেছিলাম, সেখানে তিনি বলছেন শুধু নির্বাচন না, নির্বাচনের ফলাফল গুণে সেই ঘোষণাটাও আপনার সুষ্ঠু নির্বাচনের মধ্যে পড়ে। আপনি নির্বাচন সুষ্ঠু করলেন মাঠে, ঘোষণা হলো আরেক রকম, আপনি কালকে একটা টক শোতে বলেছেন। সুতরাং এইসব বিষয়ে আপনি যদি নিজেকে সীমাবদ্ধ রাখেন, আর যে সমস্ত এইসব বিষয় করতে গেলে, এই নির্বাচনকে সুষ্ঠু করতে গেলে যা যা সংস্কার করা প্রয়োজন, যেমন সংবিধানে উনি যেটা বললেন যে আপনাদের এই বৈধতাকে র্যাটিফাই করার দরকার, আপনি এত কাজের বোঝা নিচ্ছেন। 2007 সালের 111-এর সরকার কিন্তু এই কাজ, এই সংস্কার বলে বাংলাদেশ 2 বছর তো ছিলই, এবং বাংলাদেশের আপনার সমাজ, রাষ্ট্র সব ভেঙে ফেলেছিল। বাংলাদেশের রাজনীতিকে অপর একটি রাষ্ট্রের কাছে বন্ধক দিয়েছিল। অভিশপ্ত 2007 সাল বাংলাদেশের রাজনীতি সবচেয়ে দুষ্টক্ষত ছিল। ঠিক একই রকমভাবে আমি দেখছি এই যে গণ অভ্যুত্থানের ফলে আমাদের সকলের যে সরকার, সেই সরকার কেন আপনার বলছে কি বিএনপি বা অন্যান্য দল নাকি নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে। তাড়াহুড়া করবে কেন? আপনারা তো ক্ষমতায় থাকার জন্য তাড়াহুড়া করছেন। আপনারা যদি ক্ষমতায় থাকার জন্য তাড়াহুড়া না করেন, আপনারা যদি নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা দেওয়ার জন্য একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থা তৈরি করেন, তাহলে কি আর আমরা যে গণ অভ্যুত্থানের ফলে যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সে ঐক্য অটুট থাকবে। আজকে আপনাদের এই যে একবার সংস্কার প্রস্তাব, একবার সংবিধান লেখন না পুনর্লেখন, বিভিন্ন রকম কথা বলে আজকে আমরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, সমস্ত এই বিপ্লবীদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টির আমি আলোচনা হতে পারে। আরো অবশ্যই আমরা যে আলোচনা করলাম এটিকে একটু র্যাপ আপ করতে চাই রতন ভাই এবং হেলাল ভাই, বিশেষ করে বাংলাদেশের বর্তমান চলমান রাজনৈতিক কনটেক্সট, যে সংস্কার কার্যক্রম, প্লাস কতদূর সেটি যাবে নির্বাচনের আগ পর্যন্ত। একটি প্রসঙ্গ এখানে আমি উল্লেখ করেছি যে যারা সংস্কার কার্যক্রমগুলোর দলীয় কাজগুলি চালাচ্ছেন, তারা বলছেন যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগ করছি, বিভিন্ন মাধ্যমে তাদের ফিডব্যাকগুলো নেওয়ার চেষ্টা করছি। রতন ভাই, আপনার কাছে ফিরে আসছি, বিশেষ করে আপনাদের দল বাসদের পক্ষ থেকে কী ধরনের প্রস্তাব, আলোচনা, তথ্যপাত্র আপনারা শেয়ার করতে পেরেছেন? বা না, এখনও শেয়ার করিনি, যেহেতু চাওয়া হয়েছে। আমরা প্রধানত সংবিধান প্রশ্নে, নির্বাচন প্রশ্নে, আইন ও বিচার প্রশ্নে এবং আমরা যদি বলি স্থানীয় সরকার প্রশ্নে আমরা কিন্তু আমাদের একটা ছোট্ট প্রস্তাবনা দিব। আমরা এমন কোনো প্রস্তাবনা দেব না যেটা বাস্তবায়ন অযোগ্য, আবার এমন কোনো প্রস্তাবনা দেব না যেটা আবার খুব দীর্ঘমেয়াদী ব্যাপার। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সে একটা ফ্যাসিস্ট রেজিম থেকে একটা ডেমোক্রেটিক কালচারে উন্নীত করার জন্য একটা অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন। সেটাকে বিবেচনায় রেখেই আমরা আমাদের প্রস্তাবনাটা দেব, যাতে এটা অন্তর্বর্তীকালীন সরকারের তার দায়িত্ব এবং তার ম্যান্ডেটের উপরে পড়ে। ম্যান্ডেটটা দিয়েছে জনগণ, ছাত্র, শ্রমিক, জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ম্যান্ডেট পেয়েছেন, আর তারা দায়িত্ব অনুভব করছেন ভবিষ্যতে যেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ এখানে কাজ করে। ফলে আমরা এই জন্য আমরা বলেছি যে সংস্কার যেহেতু একটা চলমান প্রক্রিয়া, এটা একটা এন্ডলেস জার্নি, আমরা এর একদম শেষ সীমা এখনই টেনে দিতে চাই না। ফলে আওয়ামী লীগ যেমন তার পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানকে একটা প্রায় সংশোধন অযোগ্য দলিলে রূপান্তরিত করেছিল, করে আওয়ামী লীগ মনে করেছিল এই সংবিধানে যেহেতু আর কেউ হাত দিতে পারবে না, ফলে সে নিরাপদ। আর নির্বাচন প্রক্রিয়া যেহেতু আওয়ামী লীগকে হারানো সম্ভব নয়, ফলে 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকবে। কিন্তু দেখুন
যে সংবিধানকে তারা সংশোধন অযোগ্য বানিয়ে ফেলেছিলেন সেই সংবিধানের তোয়াক্কা না করেই কিন্তু অভ্যুত্থান হয়েছে। ফলে এটা একটু বিবেচনা করতে হবে। ভবিষ্যতেও সংবিধানে লেখা থাকলেই যে সেটা কেউ মেনে চলবেন এমন নাও হতে পারে, আর লেখা নাই বলে সেটা যা খুশি তা করতে পারবেন তাও যেন না হয়। রাষ্ট্র পরিচালনার জন্য একটা আইন লাগে, একটা বিধিবিধান লাগে, একটা সংস্কৃতি লাগে। আমরা সেই মনে করি যে সে আইনটা হতে হবে গণতান্ত্রিক আইন, বিধিবিধানটা হতে হবে জনগণের ইচ্ছার সঙ্গে পরিপূরক, আর সংস্কৃতিটা হতে হবে গণতান্ত্রিক সংস্কৃতি। এটা কিভাবে আমরা গড়ে তুলতে পারি? নির্বাচন প্রশ্নে আমাদের যে প্রস্তাবনা থাকবে সেটা আমরা অনেক দিন ধরে যে কথাগুলো বলে আসছি। একটা মোটা দাগে যদি বলি, নির্বাচনকে টাকার খেলা, পেশি এবং প্রশাসনের প্রভাব মুক্ত থাকা এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার মুক্ত রাখার এই জায়গাটাই আমাদের থাকতে হবে। যে আমাকে ভোট দিলে আপনি ভেস্তে যেতে পারবেন এই কথাও বলা যাবে না, আর আমাকে ভোট দিলে আপনি শাড়ি লুঙ্গি পাবেন এটাও বলা যাবে না। দুনিয়ার লোভ বা পরকালের লোভ এইটা দিয়ে নির্বাচন নয়। নির্বাচন হবে, ডিবেট হবে যে আমাদের দল ক্ষমতায় গেলে এই পলিসিতে দেশ পরিচালনা করবে। পলিসিগুলো হবে। এছাড়া এই যে টোটাল স্থানীয় সরকার থেকে শুরু করে ধাপে ধাপে সব জায়গায় দেখা যাচ্ছে প্রার্থী সংকট, কেউ আসতে চায় না, নির্বাচন নিয়ে মানুষ একটা রিলাক্টেন্ট হয়ে গিয়েছিল। তারপরে সিস্টেমটাই তো ভঙ্গুর হয়ে গেছে। মানুষ রিলাক্টেন্ট হয়নি, মানুষ আসলে নির্বাচনকে কেন্দ্র করে ভীত সন্ত্রস্ত হয়েছিল। যদি ইলেকশনে দাঁড়াই তাহলে পরিণতিটা কি হবে। ফলে সে ইলেকশনে দাঁড়াচ্ছে না বলে এটা বোঝার উপায় ছিল না যে সে নির্বাচনকে আগ্রহী না, বরঞ্চ আগ্রহের চাইতে ভয়টা তার মধ্যে বেশি ছিল যে দাঁড়িয়ে আবার কি বিপদ হয়। তার চাইতে ঠিক আছে ওরাই খাক। প্রার্থী নেই এমন রেকর্ড 91 সালে নির্বাচনের পরে যখন আওয়ামী লীগ হেরে গেল, হেরে যাওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী হেরে যাওয়ার পরে শেখ হাসিনা একটা কথা বলেছিলেন যে ঠিক আছে ওরাই খাক। তার মানে কনসেপ্টটা এরকম, যারা জিতবে তারাই সব লুটে পুটে খাবে। আমরা এই কালচার থেকেও দেশটাকে আমরা এটা মুক্ত করতে চাই। আমরা মুক্ত করছি যে নির্বাচনে জিতবে সে দায়িত্ব পালন করবে, তার উপর জনগণ একটা দায়িত্ব দিয়েছে যে আপনি এমন কোনো কাজ করবেন না যাতে জনগণের ক্ষতি হয়। ফলে আমরা নির্বাচনের মধ্যে দিয়ে এই কালচারটা নিয়ে আসতে চাই, রাইট টু ইলেক্ট অ্যান্ড রাইট টু রিকল। আমরা এটা বলতে চাই আপনাকে আমি ভোট দিয়েছিলাম, আপনি আপনার প্রতিশ্রুতি পালন করেন নাই এবং আমাদের প্রত্যাশাও পূরণ করেন নাই। ফলে এইরকম একটা জায়গা সমাজে আনতে চাই আমরা। আচ্ছা, এই জায়গাতে অবশ্যই একটা বড় দাগের আলোচনা। এবং হেলাল ভাই, বিশেষ করে যেহেতু আমরা শেষের দিকে অনুষ্ঠানের, যে নির্বাচন ব্যবস্থাটিকে কিছুটা ঢেলে সাজিয়েই নির্বাচনের দিকে যাওয়া, দ্রুত আপনি যেটা বলছিলেন সময়ক্ষেপণ না করা, এটা তো অবশ্যই এটাই করা উচিত। দেখেন যে আপনার কোনো কিছু চাপিয়ে দিয়ে আপনি 2007 সালেও করতে পারেননি, এবারও কোনো কিছু চাপিয়ে দিয়ে আপনি কোনো সংস্কার বলেন, কোনো নীতি নৈতিকতা বলেন, ইভেন রতন ভাই যেটা বললো যে কোনো কিছু লোভ দিয়ে চাপিয়ে দিয়ে আপনি কিছু পাবেন, এটা মানুষের মধ্যে এটা স্পন্টেনিয়াসলি মানুষ এগুলো করে। একটা কথা আছে না যে ধরে বেঁধে প্রেম হয় না, আর মেজে ঘষে রূপও হয় না। ঠিক এরকম আপনি কিছু চাপিয়ে দেবেন মানুষের উপরে, কিছু থ্রাস্ট করবেন, থ্রাস্ট আপন দ্য পিপুল, যে এই নিয়ম তাকে মেনে চলতে হবে, এটা আপনার স্পন্টেনিয়াসলি হতে হবে। এটা হলো আমার বক্তব্য। সুতরাং এই সরকারকে যেন দীর্ঘসূত্রিতার নামে ক্ষমতায় থাকার যে লোভ সেটা পরিহার করে আপনার নির্বাচন ব্যবস্থাকে, যে নির্বাচন আমরা বিলুপ্তির পথে ছিল, সেই নির্বাচন ব্যবস্থাকে আবার ফিরিয়ে এনে যতটুকু সংস্কার, যতটুকু পরিবর্তন করা দরকার একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, সেটা অবিলম্বে করা। আপনি যখন রোড ম্যাপের কথা বলছিলেন, সেটিও কি আপনাদের দল থেকে প্রস্তাব করা হয়েছে যাতে এটি দ্রুত চলে আসে? আমরা দল থেকে বলছি যে আপনারা কি করতে চান সেটাকে আপনি রোড ম্যাপ বলেন বা কোনো নির্দেশনা বলেন, আপনার সেটা জনগণের কাছে স্পষ্ট করুন। আপনাদের কতদিন লাগবে সেটা করতে, বিশেষ করে কী করতে চান সেটা বলতে হবে, এবং কতদিন লাগবে এটা করতে, এবং তার প্রধান লক্ষ্য হতে হবে টু হোল্ড অন এ পিসফুল ইলেকশন। এখন আমার বক্তব্য দেখেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনারা কথা বললেন। স্থানীয় সরকার নির্বাচন একসময় বাংলাদেশের সবচেয়ে একটা বিউটিফুল ইলেকশন হতো। আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল মত নির্বিশেষে সবাই প্রাণবন্ত, সেখানে এত সুন্দর ইলেকশন হতো আমি দেখলাম। কিন্তু সেই নির্বাচনটাকে বিশেষ করে স্বৈরাচার এরশাদ সরকার এবং এই হাসিনা সরকার একদম ডেমোলিশ করে দিচ্ছে। এবং এরপরে আপনার উপজেলা পরিষদ সৃষ্টি হয়েছে, জেলা পরিষদ সৃষ্টি হয়েছে। এইসব বিষয়ে আমার একটা নিজস্ব অভিমত আছে।
অনেক যারা স্থানীয় সরকার বিশেষজ্ঞ তারা হয়তো আমার সাথে একমত হবে না। আমি বলতে চাই যে মেনি হেডস মেনি প্রবলেম, লেস হেড লেস প্রবলেমস। আপনি এতগুলো হেড তৈরি করছেন স্থানীয় পর্যায়ে, আমরা রাজনীতি করে দেখেছি যে হেডের উপরে হেড, হেডের উপরে হেড, মানে স্থানীয় সরকারের এতগুলো ধাপ। দেখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার আছে, আবার উপজেলা জেলা পরিষদের কোনো কার্যকারিতা নেই বলে দেখা যায়, ভাইস চেয়ারম্যান, সেখানে আবার টিওনো সাহেবদের একটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছে, আবার জেলা পরিষদের একজন চেয়ারম্যান, জেলা পরিষদের মেম্বারগণ আছেন, আবার সেখানে ডিসি সাহেব আরেক, মানে এত হেড, এই হেডের ব্যয়ভার বহন করা রাষ্ট্রের জন্য যে কত ক্ষতিকর, এবং এই হেডের কারণে, এতগুলো হেডের কারণে আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক কাজকর্ম জটিলতা তৈরি হয়। সুতরাং আমার বক্তব্য থাকবে যে স্থানীয় সরকারকে ভাইব্রেন্ট করতে গেলে লেস হেডের প্রয়োজন, লেস হেড এতগুলো টায়ারের আমার মনে হয় না অন্য কোনো বিকল্প চিন্তা করুন, লেস হেড লেস প্রবলেম, মেনি হেড মেনি প্রবলেম। বুঝতে পেরেছি। এবং আমরা যখন কথা বলছি রতন ভাই এই স্থানীয় সরকারের বিশেষ করে ধাপগুলো নিয়ে, যেমন হিলাল ভাই কথা বললেন, তার মানে কি যে নির্বাচন ব্যবস্থা শুধু কমন কিছু প্রস্তাবনা নয়, প্রতিটি টায়ার সম্পর্কে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব থাকা উচিত, যে জেলা পরিষদকে আসলে কাজে লাগছে কিনা, উপজেলার চেয়ারম্যানের আসল কাজ কি, যখন এমপি তত্ত্বাবধান করছেন অনেক কাজ, সেখানে এই ধরনের আলাপগুলি কি প্রয়োজন, যৌক্তিক বলে মনে হয়? অবশ্যই। যেমন ধরুন উপজেলা চেয়ারম্যানের কী কাজ হবে সেটা যেমন ডিফাইন্ড হওয়া দরকার। আচ্ছা, যখন পার্লামেন্ট মেম্বার হবেন তার যে কনস্টিটুয়েন্সি এবং উপজেলা যে চেয়ারম্যানের যে কনস্টিটুয়েন্সি, এটা যদি পরস্পর কন্ট্রাডিক্ট করে তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে সেখানে একটা কনফ্লিক্ট অফ পাওয়ার তৈরি হয়। তাহলে পার্লামেন্ট মেম্বারদের আসলে কাজ কি সেটাও ডিফাইন্ড হওয়া দরকার। উপজেলা চেয়ারম্যানের কাজ কি সেটাও ডিফাইন্ড হওয়া দরকার। আচ্ছা, জেলা চেয়ারম্যানের কাজটা, তার কাজ কি? হ্যাঁ, সেটাও তো একটা ডিফাইন্ড হওয়া দরকার। গত নির্বাচনের জেলা পরিষদে আওয়ামী লীগের জেলার প্রেসিডেন্টরা অনেকেই জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছেন, ম্যাক্সিমাম। কাজটা কি মানে এটা কি রাষ্ট্রের টাকা দিয়ে কাউকে সন্তুষ্ট করা, কিংবা এটা কি কর্মী প্রতিপালন প্রকল্প? হ্যাঁ, এরকম। তো ফলে মানুষ বুঝতে চায় যে এইটা দিয়ে আমার কি উপকারে লাগবে। হ্যাঁ, তো ফলে আমরা মনে করি সেগুলো আলোচনায় আসা উচিত। এবং পাবলিক মানি, এটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, কিন্তু আচরণটা কি? আচরণটা হচ্ছে অনেকটা পুরনো দিনের জমিদারের মতো। ফলে এইটাকে আমাদের পরিহার করা হচ্ছে, এটা হলো ডেমোক্রেসির সঙ্গে যায় না। এক্স্যাক্টলি। এবং সংসদ সদস্যদেরকে গত 15-20 বছরে দেখা গেছে যে তারা নীতি সংস্কার করবেন, কিন্তু তারা ইউনিয়ন লেভেলের বিভিন্ন কমিটিতেও তারা প্রভাব বিস্তার করছেন। নীতি সংস্কারের চাইতে অর্থনীতি নিয়ন্ত্রণ করাটা লাভজনক। যে কারণে আমরা দেখি যে যখন ওই যে হলফনামায় হলফ করে যে কথাটা বলেন, হলফ করে সত্য কথা বলেন না, তারপরে যেটুকু বলেন তাতেই দেখা যায় সম্পদ বৃদ্ধির পরিমাণটা কীরকম। এটা আমরা একটু মনে করি এটা খুবই অ্যালার্মিং একদিক থেকে, আবার খুবই ডিসগ্রেসফুল যে একজন মানুষকে রাষ্ট্র তাকে সংসদ সদস্য দিয়ে বানিয়েছে, মানে সংসদ সদস্য হিসেবে তার জন্য সমস্ত আয়োজন করে দিয়েছে, জনগণ ভোট দিয়ে তাকে সংসদ সদস্য বানিয়েছে। তার দায়িত্ব ছিল সংসদে বসে জনগণের বিপক্ষে যেন না যায় এমন আইন তৈরি করা, অথবা গণতান্ত্রিক আইনের খসড়া করা, জনগণের জীবনমানটাকে উন্নত করবার জন্য পরিকল্পনা করা। জনগণের জীবনমান তো দূরের কথা, নিজেদের সম্পদ সমৃদ্ধি এটা বাড়াতেই তারা আর কুল দিশা পাচ্ছে না, নজর দিতে। এবং সে কারণে দেখুন একটা জিনিস, এটা আমাদের অনেক দিন পর্যন্ত মনে রাখতে হবে। একটা দল পার্লামেন্টে 288 জন পার্লামেন্ট মেম্বার ছিল, সেই দল ক্ষমতা থেকে উচ্ছেদ হওয়ার সাথে সাথে সব পার্লামেন্ট মেম্বারকে কি পালিয়ে যেতে হবে? কেন? তারা না জনপ্রতিনিধি ছিলেন? চিন্তা করে। এবং আমরা শেষের দিকে অনুষ্ঠানের হিলাল ভাই আপনার পক্ষ থেকে কিছু আমার বক্তব্য দেখেন, আমি বলছি যে এই সরকার কিন্তু গণ অভ্যুত্থানের সরকার, এই সরকার কিন্তু বিপ্লবী সরকার না। সুতরাং এই সরকার সংবিধান শপথ নিয়ে সংবিধানকে রক্ষা করার শপথ নিয়েছে, অতএব এটাকে সাংবিধানিক সরকারও বলা যায়। অতএব এই সংবিধান পরিবর্তন করা বা এই সংবিধান পুনরায় লেখা, এটা কিন্তু আপনারা উই আর নট দ্য এন্টাইটেলড পারসন, আপনারা এন্টাইটেল না এটা লেখার জন্য। আপনি যদি জনগণের অভিপ্রায়ে সরকার গঠিত হতো, অর্থাৎ বিপ্লবী সরকার হতো, তাহলে আপনাকে এন্টাইটেল বলা হতো। কিন্তু এখন যেহেতু এটা সাংবিধানিক সরকার, সুতরাং আপনি এই সংবিধান পরিবর্তন করতে এন্টাইটেল না। আপনি নির্বাচন দেওয়ার ফলে যেই সরকার গঠিত হবে সেই সরকার আপনাকে র্যাটিফাই করবে, রতন ভাই যেটা বলছে। সুতরাং আপনার ওই দিকেই যাওয়া উচিত।
যে আপনার কর্মকাণ্ড যা করছেন সেইগুলোকে অনুমোদন দেবে কিন্তু পরবর্তী নির্বাচিত সরকার, তাই না? যদি পরবর্তী নির্বাচিত সরকার আপনার এই সমস্ত কর্মকাণ্ডকে র্যাটিফাই না করে তাহলে তো আপনিও একটা অপরাধী হয়ে যাবেন নাকি? সুতরাং আমি মনে করি যেহেতু আপনি সাংবিধানিক সরকার, সেহেতু আপনার উচিত হবে যে পরবর্তী সরকার যেন আপনাকে র্যাটিফাই করে, সেজন্য আপনার এই নির্বাচন এই পরবর্তী সরকারের যে দাবি যে সুষ্ঠু নির্বাচন, সেই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থাটা আপনি করুন। অন্য কোনো কাজ করে আপনার ভিতরে যে ক্ষমতায় থাকার যে প্রবণতা, লোভ, এটা পরিহার জনগণ বুঝে ফেলেছে। এন্ডোর্সমেন্ট বা রেটিফাই করা এন্ড অলসো এটা তো বাস্তবায়ন করতে হবে প্রস্তাবগুলোকে। আমি বলছি যে আপনি যে সমস্ত সংস্কার প্রস্তাব দিচ্ছেন সেই সমস্ত বাস্তবায়ন করবে কে? আপনি যদি সংবিধান প্রথমে তার যে আপনাকে সংবিধান সভা করতে হবে, আপনি যদি গ্রামারে যান, পলিটিক্যাল গ্রামারে যান বা ক্লাসিক ডেমোক্রেসিতে যান, তাহলে আপনাকে সংবিধান সভা তৈরি করতে, তার জন্য একটা নির্বাচন দরকার। সেই নির্বাচিত সভ্যরা, ওটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলা হয়, তারা সংবিধানের ব্যাপারে বিতর্ক করবে, কথা বলবে, তারপরে আপনার আরেকটি নির্বাচনের মাধ্যমে সরকার। আমরা শেষের দিকে একেবারেই, আপনি তো সেই পথে যাননি। আমরা আরো আলোচনা করতে পারবো হয়তো সময়ে। আপনার সেন্টেন্সটা শেষ হলে আমি রতন ভাইয়ের কাছে 1 মিনিট নেব। রতন ভাই বলেন। লাস্ট মিনিট হচ্ছে যে এই যে সংবিধান সংশোধন প্লাস বাস্তবায়নের চ্যালেঞ্জ, এটি নিয়ে কথা হচ্ছিল। আপনার ক্লোজিং কোনো বক্তব্য দিয়ে আমরা শেষ করব। অবশ্যই আমি যদি কোনো কিছু সংশোধন করি তাহলে আমার উপর একটা রেসপন্সিবিলিটি তৈরি হয়, সংশোধনটা যেন বাস্তবায়নযোগ্য হয়। যদি একটা সংশোধন করলাম এটা বাস্তবায়নযোগ্য না হয়, তাহলে এই কাজটার কোনো মূল্য থাকবে কি? এটা একদিকে মূল্যহীন কাজ হবে, দ্বিতীয়টা মানুষের প্রত্যাশাকেও মানে বলবো যে কখনো কখনো প্রতারিতও করবে। আমরা এই জন্য বলতে চাই, সংবিধানকে জনগণের ইচ্ছার সর্বোত্তম প্রকাশ যদি আমরা বলি, সেই সর্বোত্তম প্রকাশ আমরা 71 সালে একটা দেখিয়েছিলাম যে আমরা সাম্য চাই, মানবিক মর্যাদা চাই, সামাজিক সুবিধা চাই। যদি আমরা একটা সংবিধান প্রস্তাব দিলেন আর একজন দিলেন, আপনি নির্বাচিত সরকার, আপনি র্যাটিফাই করলেন না, তাহলে কি আপনি একটা অপরাধী হবেন না? নির্বাচিত যে সরকার আপনি র্যাটিফাই করলেন তখন কি হবে? কিন্তু যারা নির্বাচিত সরকার হবে, যেটা বললেন যে র্যাটিফাই করতে হবে, না করলে তো আপনি বিপদে পড়ে যাবেন। নির্বাচিত যে সরকার হবেন তারাও তো এখন আলোচনায় অংশ নেবে, প্রস্তাবগুলো তারাও আলোচনায় অংশ নেবে না? হ্যাঁ, শেষ পর্যন্ত র্যাটিফিকেশন হতে হবে র্যাটিফিকেশনটা কে করবে? পার্লামেন্ট র্যাটিফাই না করে পার্লামেন্ট আজকের পার্লামেন্টের উপর একটা অবলিগেটরি রেসপন্সিবিলিটি তৈরি হয়ে যাবে। তাহলে এই সময়টাকে কি হবে স্বীকৃতি দেওয়া হবে। আমি সেটা আমরা এই আলোচনা হয়তো আরো কন্টিনিউ করতে পারতাম, সময়ের কারণে আজকে শেষ করতে হচ্ছে। দুজনকে ধন্যবাদ আজকের আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য, এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ। আমরা আগামী প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত 10টায় লাইভে আপনাদেরকে স্বাগত জানাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ।